সাধুবাদ আমি জানাই এবং সমর্থন করেই বলছি এই ডিসিশনটা দরকার ছিল যে জিরো এফআইআর কেউ যদি কোনো থানা থেকে কোনো একটা ইনসিডেন্ট হলো প্লেস অফ অকারেন্স থেকে যদি ভিকটিমের বাড়ি দূরে হয় ভিকটিমের নিয়ারেস্ট পুলিশ স্টেশনে সে তার ওই ঘটনার রিপোর্ট জানাতে পারে, দরকার পড়বে না যে তার প্লেস অফ অকারেন্সে যে পুলিশ স্টেশন সেখানেই জানাতে হবে। ভিকটিম তার নিয়ারেস্ট রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের আন্ডারে যে পুলিশ স্টেশন বা যে জুরিসডিকশনে থাকে তার মানে সেই লোকাল জুরিসডিকশনের থেকেই সেই জিরো এফআইআর করতে পারবেন এবং সেখানে তাকে অফিসারকে সেই নিতে বাধ্য হবে এবং তদন্ত যখন হবে তখন প্লেস অফ অকারেন্সের যে পুলিশ স্টেশন সেইখানে সেই এফআইআর ট্রান্সফার করে দেওয়া। মা মাননীয়া কাকিমা বিধায়িকা, তো উনি ওনার স্টেটমেন্ট অনুযায়ী যে রত্না দেবনাথ মহাশয়ার স্টেটমেন্ট অনুযায়ী নির্মল ঘোষই এমন একজন ব্যক্তি যে তার মেয়েকে তাড়াতাড়ি বডিটা পুড়িয়ে দেওয়ার চেষ্টা মানে ক্রিমেশন করা টোটাল কেসটার অ্যাবর্শন করানোর মধ্যে ওয়ান অফ দেম, সিবিআই চার্জশিটেও তার নাম আছে। ওই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, এই নির্মল ঘোষ চোর, নির্মল ঘোষ চোর, মমতার চোর নির্মল ঘোষ কাছের লোক, তার ছেলে পানিহাটির বুকে কান পাতলে শোনা যায় এই নির্মল ঘোষের কীর্তি, পানিহাটির বুকে কান পাতলে শোনা যায় তার ছেলের কীর্তি, পানিহাটির বুকে কান পাতলে শোনা যায় টিঙ্কু ঘোষের কীর্তি। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। একটা নির্দোষ ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। অবশ্যই লায়েক আলী সহ আরও যারা সিপিএমের নেতৃত্ব তৎকালীন মানে তখন যে সময় ঘটনাটা ঘটেছিল সেই সময় যারা নেতৃত্বে ছিলেন তারা প্রত্যেকেই এর মধ্যে জড়িত। তাদের একাধিক 4 না 5 জনের নামে এফআইআর করা হয়েছে এবং ওয়ান অফ দেম অ্যারেস্টেড, বাকি আরও আছে, রিমেনিং আরও 2-3 জন আছে। তো যারা আছেন তারা কোনোভাবেই আইনের আওতায় মানে আইনের বাইরে বা বিচার ব্যবস্থার বাইরে তাদেরকে রেয়াত করা হবে না এবং রেয়াত কাউকেই নয়, কোনোভাবেই নয়, কারণ মুখ্যমন্ত্রী নির্দেশ যা দিয়ে এসছেন সেই অক্ষরে অক্ষরে জেলা পুলিশ সুপার এবং ডিজিপি এবং আইজি ওয়েস্ট বেঙ্গল ওনারা প্রত্যেকে এটার মনিটরিং করছেন এবং তার ভিত্তিতে যা করার যেভাবে করার সেই ইনস্ট্রাকশন মেনেই স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে কাজ করা হচ্ছে এবং লায়েক আলী কালকে রাতে অ্যারেস্ট হয়েছে, আজকে তাকে বারুইপুর কোর্টে প্রোডাকশন দেওয়া হয়েছে এবং উনি যদি সেখানে নির্দোষ প্রমাণিত হয় তাহলে ইন্টারিম বেল পাবেন, তাতে ভয়ের কি আছে, সমস্যার কি আছে? দেখা যাচ্ছে সিপিএম এর তরফ থেকে যদি গণপিটুনিটা তাদের কাছে বৈধ হয়, যদি ট্রেন লাইন উবড়ে ফেলাটা তাদের কাছে বৈধ হয় তাহলে এটা বলবো, তাহলে সেই উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার চলবে। কোনো সংসদীয় গণতন্ত্রে কোনো রাজ্যে কোনো মানুষকে গণহত্যা বা মানে সে যদি দোষী হোক কি না হোক, বিচার ব্যবস্থা তাকে দোষী প্রমাণিত করুক কি দোষী প্রমাণিত না করুক, কোনোভাবে মানুষ আইন নিজের হাতে তুলে নিতে পারে না এবং আইন যখন নিজের হাতে তুলে নিয়েছে তাকে আইনের আওতায় এনে সাজা দেওয়ার কাজটা বর্তমান সরকার করছে এবং আগামী দিনেও করবে, বর্তমানেও করবে, আগামী দিনেও করবে। কারণ মৃত্যু কখনো এটা অনভিপ্রেত আকস্মিকভাবে মৃত্যু যেটা হয়েছে, যেটা সাডেন ডেথ বা অ্যাক্সিডেন্টাল ডেথ, আমরা কখনোই চাই না যে মব লিঞ্চিংয়ে যেটা মৃত্যু হয়েছে সেটা না হলেই পারত এবং সেটা না হলে শুধু যদি আন্দোলন করতেন, আন্দোলনে কোনো না নেই। পশ্চিমবঙ্গ সরকার বর্তমান সরকারের তরফ থেকে যা দৃষ্টিভঙ্গি, তারা একাধিক গণ আন্দোলন করেছে, সেখানে তো কোনো জায়গায় কোনো না বা কোনো জায়গায় কোনো অ্যারেস্ট, কোনো জায়গায় কোনো গ্রেপ্তার করা হয়নি, করেও নি, কেন করতে যাবে? সংসদীয় গণতন্ত্রে এটা খুব যথোপযুক্ত। আজকের যিনি মুখ্যমন্ত্রী, তৎকালীন যিনি বিরোধী দলের নেতা ছিলেন, এলওপি ছিলেন, তিনিও আন্দোলন করেছিলেন, তাই জন্য তিনি জানেন গণ আন্দোলন সেটা কখনো আন্দোলনটা জঙ্গি আন্দোলন বা মানুষ মেরে সেই আন্দোলন, রেড লাইন উবড়ে ফেলে সেই আন্দোলন, সেটা কখনো হতে পারে না। ত্রিপুরে যখন একটা মুসলিম মেয়ে, ব্যাপারটা হিন্দু মুসলমানের ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে আমাদের সংবিধান অনুযায়ী উই দ্য পিপল অফ ইন্ডিয়া এবং ধর্মনিরপেক্ষ, তো সেই জায়গায় আন্দোলন হওয়া উচিত, কিন্তু আন্দোলন মানে এমন আন্দোলন নয় যে আন্দোলনে মানুষের প্রাণ চলে যায়, যে আন্দোলনের ফলে সরকারি সম্পত্তি নষ্ট হয়, যে আন্দোলনের ফলে একটা কি বলবো বিশাল বড় ক্ষতি, সমাজের ক্ষতি, যে আন্দোলনের ফলে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, সরকারি সম্পত্তি নষ্ট, রেল লাইন উবড়ে ফেলা, এগুলোকে আন্দোলন বলে না। এগুলো তো মাওবাদীরা করতেন তখনকার দিনে, যখন মাওবাদী ছিলেন বা মাওবাদীরা ছিল, ওই ছত্রধর মাহাতো বা ধরুন ওই জ্ঞানেশ্বরী দুর্ঘটনা, যা সমস্ত এক্সপ্রেস কিষাণজি এনারা করতেন। তো এই ধাঁচে কি এখন বর্তমান সিপিএম চলে এসছে? আমার জানা নেই,
বর্তমান সিপিএম এখন এই ধাঁচে চলে এসছে কিনা সেটা তারা সুজনবাবুর মতো যোগ্য নেতৃত্বরা ভালো বলতে পারবেন। খুব খারাপ লাগে সুজনবাবুর মতো লোক এই জিনিসটাতে ইন্ধন এবং এই জিনিসটাকে সাপোর্ট করছে বলে। একাধিক নেতা, সিপিএম এর একাধিক নেতা, বলে তার জন্য তো জুডিশিয়ারি সিস্টেম আছে। যদি সেটা সত্যি হয়, তাদের কথাটা আমি তর্কের খাতিরে ধরে নিলাম সত্যি, যদি সত্যি হয় তার জন্য জুডিশিয়ারি সিস্টেম আছে। আজকে লায়ক আলীকে অ্যারেস্ট করে পুলিশ তো ডিটেন করে তার ঘরে রাখেনি, লকআপে রাখেনি, কোর্টে চালান করেছে। তাহলে তাদের যুক্তি, মানে তাদের যা তথ্য সেখানে যদি দেওয়া হয় এবং তারা যদি সঠিকভাবে সেই তথ্য প্রেজেন্ট হয়, যদি সেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি আছেন, যিনি বিচারক মহাশয় বা মহাশয়া যেই থাকুন না কেন, ওনার কাছে তো যুক্তিটা যুক্তিযুক্তভাবে গ্রহণযোগ্য হবে, তাহলে লায়ক আলী তো ছেড়ে যাওয়ার কথা। লায়ক আলী তো মানে পুলিশের ক্ষমতা নেই, তো জুডিশিয়ারি সিস্টেমে পুলিশের হাত বাঁধা, সেখানে আইনের শাসন, সেখানে আইন শেষ কথা বলবে। তাহলে সেই জায়গায় যদি লায়ক আলী যদি দোষী না সাব্যস্ত হয়, তাহলে সেখান থেকে সে জামিনে বেরোবে। খুব ক্লিয়ার কথা। যে তৃণমূল কালান্তরেও যেরকম পুলিশ, দেখুন, গণ আন্দোলনের নামে এরকম ভ্যান্ডালিজম, পলিটিক্যাল বায়াস যদি তৈরি হয়, যে পলিটিক্যাল বায়াস বা ভ্যান্ডালিজমের জন্য মানুষ অপঘাতে, মানে নিরপরাধ মানুষের প্রাণ চলে যাওয়া, রেল সরকারি সম্পত্তি নষ্ট, রেলের মতো জায়গায় রেল লাইন উবড়ে ফেলা, এটাকে যদি তারা আন্দোলন মনে করেন, তাহলে এই আন্দোলনকে বা এই পলিটিক্যাল বায়াসকে রুখতে পুলিশ 100 বার সরকারের হয়ে কাজ করবে, সাধারণ মানুষের হয়ে কাজ করবে। তাতে সিপিআইএম বা বামপন্থী দল যদি তারা এই মনোভাবাপন্ন হন যে সরকারি সম্পত্তি নষ্ট করবে, রেল লাইন উবড়ে ফেলবে, পুলিশের গাড়িতে ঢিল মারবে, লিঞ্চিং একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলবে, তার জন্য কোনো বিচার হবে না, তাহলে বলবো আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। এই জিনিস পশ্চিমবঙ্গে অতীত, এই জিনিস পশ্চিমবঙ্গে আর চলবে না, পশ্চিমবঙ্গে এই জিনিস আর হবে না। 2025 পর্যন্ত চলেছে, 2026 এই জিনিস চলবে না। কারণ 2026 আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। মানুষ, সাধারণ মহিলা, সাধারণ মেয়ে যারা বিভিন্ন ক্ষেত্রে কর্মরত, আমরা যারা সাধারণ মানুষ যারা বিভিন্ন ক্ষেত্রে আমরা কর্মরত বা কর্মরতা, আমরা প্রত্যেকে নিরাপত্তার অভাব এখন থেকে আর বোধ করছি না। বিগত দিনে 4ঠা মের পর বোধ করিনি, এখন থেকেও বোধ করছি না। আমরা জানি পশ্চিমবঙ্গে আইনের শাসন অলরেডি এস্টাবলিশড। এই আগাম জামিনের আর্জি নির্মলের, কি বলবে? ওই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, এই নির্মল ঘোষ, চোর নির্মল ঘোষ, চোর মমতার চোর নির্মল ঘোষ কাছের লোক। তার ছেলে পানিহাটির বুকে কান পাতলে শোনা যায়, এই নির্মল ঘোষের কীর্তি পানিহাটির বুকে কান পাতলে শোনা যায়, তার ছেলের কীর্তি পানিহাটির বুকে কান পাতলে শোনা যায়, টিঙ্কু ঘোষের কীর্তি যে এখন বর্তমানে জেলে। নির্মল ঘোষের জেলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। আমি আপনাকে আবার বলছি, এখনও বলছি, আগেও বলেছি, শুধু সময়ের অপেক্ষা। গোটা তৃণমূল দলটা জেল থেকে পরিচালনা হবে, ডাইরেক্টেড বাই অভিষেক ব্যানার্জি, এবং চালনা করবেন মমতা ব্যানার্জি, সেটাও জেল থেকেই হবে। রবিবার দিন বেশি রাতে দেখুন, ডিম বর্ষণটা যেটা, সেটা কোর্টের ক্লিয়ার ভার্ডিক্ট আছে এবং একজন আইনজীবী হিসেবে আমিও মনে করি সেটা ঠিক নয়। কিন্তু মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ যদি ঘটে, সেখানে ঢাকঢোল বাজাবে, মানুষ মহোৎসব করবে। কারণ জঙ্গলরাজ কায়েমকারীদের মধ্যে একজন জঙ্গলরাজ কায়েমকারী সদস্য, তার মধ্যে নির্মল ঘোষ আর তার ছেলে, বাপ ছেলে দুজন। তো ওই জঙ্গলরাজ কায়েমকারী যারা ছিলেন তাদের মধ্যে একজন শ্রীঘরে গেল বা আইনের আওতায় এলো, সেটা তো তাদের কাছে খুব মানে আনন্দের বিষয়। মেবি সেই জন্যই তারা ঢাকঢোল বাজিয়েছে। এবার ডিম বর্ষণটাকে কখনো সমর্থন করা উচিত নয়, এবং আমি একজন আইনজীবী হিসেবে সেটা কখনোই করি না। বাট থিং ইজ দ্যাট, যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, মানুষের ক্ষোভ জানিয়েছেন, উচিত হয়নি, দরকার ছিল না ডিম বর্ষণ করা। বেআইনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, লটারি টিকিট একদম লায়ক আলীও আগাম জামিনের প্রেয়ার করেছিল, হয়নি তো, অ্যারেস্ট হয়েছে তো। নির্মল ঘোষ আগাম জামিনের প্রেয়ার করেছে, দেখুন না কি হয়। নির্মল ঘোষও খুব বেশি দিন আর বাইরের হাওয়া খেতে পারবে না, কারণ দুর্নীতিবাজ জঙ্গলরাজ কায়েমকারীদের মধ্যে একজন নির্মল ঘোষ এবং তার ছেলে। বিধায়ক ছিলেন, উনি কি করে দুর্নীতিবাজ? সেই দুর্নীতিবাদ। আরজিকর কাণ্ডে আপনারা দেখবেন মাননীয় অভয় আর মা, শ্রদ্ধেয়া কাকিমা, উনি যা স্টেটমেন্ট দিয়েছেন তার ভিত্তিতে ওনার দুর্নীতির চক্র ফাঁস হয়ে উঠেছে। এবং আক্তার আলী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মামলা অনগোয়িং প্রসেস এখনও, তো তার ভিত্তিতে একাধিক স্ক্যামের মাথা এবং কাকিমা, মানে অভয়ার মা, মাননীয়া কাকিমা বিধায়িকা, তো উনি ওনার স্টেটমেন্ট অনুযায়ী, যে রত্না দেবনাথ মহাশয়ার স্টেটমেন্ট অনুযায়ী,
নির্মল ঘোষই এমন একজন ব্যক্তি যে তার মেয়েকে তাড়াতাড়ি বডিটা পুড়িয়ে দেওয়ার চেষ্টা, মানে ক্রিমেশন করা, টোটাল কেসটার অ্যাবর্শন করানোর মধ্যে ওয়ান অফ দেম, সিবিআই চার্জশিটেও তার নাম আছে। তো তার ভিত্তিতে নির্মল ঘোষ অ্যারেস্ট হবে না, এটা আপনার ভাবাটা ভুল বা আমাদের ভাবাটা ভুল। হয়তো তারা কিছুটা ইনভেস্টিগেশন টিম যারা আছেন তারা হয়তো বিভিন্ন এক একজন অফিসার এক এক রকম অ্যাঙ্গেলে ইনভেস্টিগেট করে, হয়তো তারা ওয়ে আউট বা তারা কিছু মেটেরিয়ালসের জন্য অপেক্ষা বা কিছু করছে, হয়তো নিশ্চয়ই অ্যারেস্ট বাস্তবিকভাবেই হবে। কারণ আইনের শাসন যখন প্রতিষ্ঠা হয়েছে, সমস্ত দুর্নীতিবাজ জঙ্গলরাজ কায়েমকারী তারা আইনের আওতার বাইরে কেউ নয়, সবাই আইনের আওতার মধ্যে। সরকার আসতেই সেই পদক্ষেপ শুরু হয়ে গেছে। অবশ্যই মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ দেখুন বিমান চলাচল এবং সেখানে সেই জায়গা দিয়ে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে সাধারণ মানুষ সহ একটা বড় নিরাপত্তার দিক থেকে একটা বিরাট ক্ষতি হবে। কারণ আমাদের দমদমে এয়ারপোর্টে অনেক ইন্টারন্যাশনাল ফ্লাইটও আসে, যারা বাইরের দেশ থেকে আগত পর্যটকরাও আসেন এবং বাইরের রাজ্য থেকেও আসেন। তো সেখানে নিরাপত্তায় ফাঁকফোকর যদি থাকে বা কোনো রকম কোনো সমস্যা হয়, তো সেই জায়গাতে একটা দেশে একটা অরাজকতা বা ল অ্যান্ড অর্ডার বা কোনো রকম কোনো অন্য জামাত যোগ বা যাই হোক অন্য কোনো মানে দেশদ্রোহী কার্যকলাপও হতে পারে। তো তার ভিত্তিতে এই মসজিদটা বন্ধ করে দিয়ে সেই জায়গাটা পুরো ফাঁকফোকর যেটা ছিল সেটাকে টোটালটাকে ভরে, সেটা টোটালটা ভরাট করার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। মসজিদ বন্ধ করেছে এবং সম্ভবত মসজিদ সেখানে ডেমলিশ করা হবে, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে টোটাল জায়গাটাকে ব্লকেজ করা হবে। এটা দরকার ছিল। এখন বিগত সরকার কেন করেনি বা বিগত সরকার করেনি বলে এই সরকার করবে না এমনটা নয়। বিগত সরকার অনেক কিছুই করেনি যেটা করার দরকার ছিল, বিগত সরকার অনেক কিছুর ইনভেস্টিগেশন করেনি যেটা এই সরকার করছে। বিগত সরকারের আমলে সিআইডি নিশ্চুপ ছিল, এই সরকারের আমলে সিআইডি খুব অ্যাক্টিভ এবং পুলিশ ইনঅ্যাকশন ছিল, এখানে পুলিশ খুব অ্যাক্টিভ। এই জিনিসগুলো বিগত সরকারের আমলে শাসকের আইন চলতো, এই সরকারের আমলে আইনের শাসন চলছে, তাই জন্যই ওই সরকারের সাথে এই সরকারের তুলনা করে বেকার লাভ নেই। এই যে 21শে জুলাই সরকারের তরফ থেকে যারা আছেন, মাননীয় অ্যাডভোকেট সলিসিটর জেনারেল উনি তো থাকবেনই, প্লাস 21শে জুলাই যে রাস্তাটা উনি চেয়েছিলেন ভিক্টোরিয়া হাউস, ওই জায়গাটা শহরের ব্যস্ততম রাস্তা এবং ওই রাস্তায় যদি একটা বড় ক্রাউড, ওনারা যে বলতেন 3,000 মানে 30,000 35,000 1 লাখ, ওখানে 30-35,000 1 লাখ জমায়েতের জায়গা নয়। ওখানে যদি 2,000 লোকের জমায়েত হয়ে যায় পুরো রাস্তা ব্লক হয়ে যায় এবং রাস্তা ব্লক হলে টোটাল ট্রাফিক সিস্টেম কোলাপস হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে কলকাতা পুরো অচল হয়ে যায় এক দিনের জন্য। সাধারণ মানুষ, অফিস যাত্রী, যারা প্রাইভেট সেক্টরে কাজ করে, আমরা যারা কোর্টে যাতায়াত করি তারা ওই রাস্তা দিয়েই যাতায়াত করি। তো সেই জায়গায় শহরের প্রাণকেন্দ্র যদি কোলাপস হয়ে যায় বা ব্লক হয়ে যায়, তো সেই জায়গায় মানুষের হাঁটা চলা যাতায়াত, একটা মুমূর্ষু রোগীও যদি অ্যাম্বুলেন্সে করে যায় সেখান দিয়ে, সেখানেও যেতে সমস্যা হবে। তো এই সমস্যাটা যাতে না হয় তার জন্যেই 365 দিন ব্যস্ততম রাস্তা চালু রাখার জন্য 2025-এ 21শে ফেব্রুয়ারি যখন হয় তখনই ওটাই 2025-এর 21শে ফেব্রুয়ারি লাস্ট ভিক্টোরিয়া হাউসের সামনেই হওয়ার কথা ছিল এবং তার ভিত্তিতে কোর্টে তৎকালীন বিচারপতি ভার্ডিক্টও আছে, রায়ও দেওয়া হয়েছিল। তো 2026-এ ক্ষমতায় আসলেও তারা ওখানে করতে পারতেন না। দেখুন, তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয় ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের জায়গাটা, যে প্রত্যেকবারই ওনারা পাবেন। তাহলে তারা যদি চান তারা ব্রিগেডে করতে পারেন, অন্য অ্যানাদার আলাদা অনেক অপশান আছে। যেমন ওনাদের এখন অন্য যে ব্রাঞ্চ নতুন তৃণমূল, তো তারা তো মেয়র রোডের মেবি বিদ্রোহী তৃণমূল বা নতুন তৃণমূল, তারা তো মেয়র রোড না গান্ধী মূর্তি কোথায় একটা করেছেন, ওখানে পারমিশন পেয়ে গেছেন। তো সেখানে আমি যতটুকু জানি পারমিশন পেয়ে গেছেন, তো সেখানে করুন, করছেন যেহেতু ওনারাও অন্য বিকল্প জায়গা খুঁজে নিয়ে করুন, অসুবিধা কিছু নেই। কিন্তু এমন জায়গায় করবে যেখানে রাস্তা ব্লকেজ হবে, যেখানে রাস্তা ব্লকেজ হলে শহরের পুরো যান চলাচল প্রবলেম হবে, সেই জায়গায় একটা টক্সিক পরিস্থিতি সৃষ্টি করার কোনো মানে হয় না। দেখেছি যে এই 0 এফআইআর নিয়ে এফআইআর অনেক ক্ষেত্রে অনেক লোক জানেন না 0 এফআইআরটা কি। আমরা যারা আইনের লোক তারা আমরা জানি এবং সাধারণ মানুষের মধ্যেও এই নলেজটা বা এই চর্চাটা নেই 0 এফআইআরটা কি জানেন। কিন্তু 0 এফআইআরে যেটা হয় সেটা হচ্ছে অনেক থানা নিতে চায় না। বিগত সরকারের আমল থেকে দেখা যাচ্ছে যে কোনো থানা জেনারেলি নিতে চায় না 0 এফআইআর। তো সেই জায়গায় কি হয়, যারা ভুক্তভোগী
তাদেরকে হ্যারাস হতে হয়, তাদেরকে বলে এ থানায় হবে না, ও থানায় যান, ও থানা থেকে ও থানায় যান, এরকমভাবে থানা টু থানা দৌড়দৌড়ি করতে হয়, কিন্তু আলটিমেট অভিযোগটা নেওয়া হয় না। তো যার ভিত্তিতে কলকাতা পুলিশের তরফ থেকে যে ডিসিশনটা নেওয়া হয়েছে সেটাতে খুব সাধুবাদ আমি জানাই এবং সমর্থন করেই বলছি এই ডিসিশনটা দরকার ছিল, যে 0 এফআইআর কেউ যদি কোনো থানা থেকে কোনো একটা ইনসিডেন্ট হলো, প্লেস অফ অকারেন্স থেকে যদি ভিকটিমের বাড়ি দূরে হয়, ভিকটিমের নিয়ারেস্ট পুলিশ স্টেশনেই সে তার ওই ঘটনার রিপোর্ট জানাতে পারে, দরকার পড়বে না যে তার প্লেস অফ অকারেন্সে যে পুলিশ স্টেশন সেখানেই জানাতে হবে। ভিকটিম তার নিয়ারেস্ট রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের আন্ডারে যে পুলিশ স্টেশন বা যে জুরিসডিকশনে থাকে তার মানে সেই লোকাল জুরিসডিকশনের থেকেই সেই 0 এফআইআর করতে পারবেন এবং সেখানে তাকে অফিসারকে সেই নিতে বাধ্য হবে এবং তদন্ত যখন হবে তখন প্লেস অফ অকারেন্সের যে পুলিশ স্টেশন সেইখানে সেই এফআইআর ট্রান্সফার করে দেওয়া হবে। মসি আর চলবে না, যেটা হয়ে গেছে হয়ে গেছে। আমি আগেও বলেছি অতীতের ঘটনা আমাদের মনে রেখে কাজ নেই, কিন্তু অতীতের থেকে শিক্ষা নিয়ে বর্তমানে যেন অতীতের ঘটনা না পুনরাবৃত্তি হয় সেই কাজই বর্তমান সরকার করছে এবং সেটা করতে বদ্ধপরিকর। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।